এখন প্রায় 12টা। তিন বন্ধু মিঠো পথ ধরে হাঁটছে। চারদিকে ছিঁছি পোকার ডাক শোনা যাচ্ছে। এরই মধ্যে আকাশে ধীরে ধীরে মেঘ জমছে। ভাই, এইভাবে হাঁটতে হাঁটতে আর পারতেছি না। পা দুইটা তো একদম অবশ হয়ে গেছে। বাড়ি পৌঁছাইতে আরো 2 ঘন্টা লাগবো এই পথে গেলে। আরে বস, কি আর করব, এখন পায়ে হাঁটা ছাড়া কোনো বুদ্ধি নেই। 2 পায়ে কষ্ট দেওয়া ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। ভাই, আমার কিন্তু একটা কথা বলার আছে। আকাশের দিকে তাকিয়ে দেখছিস মেঘ কিভাবে জমছে? মনে হচ্ছে আজকে রাতে বড় ঝড় আসবো। আমরা কি একটু দ্রুত হাঁটতে পারি না? দ্রুত হাঁটতেই যদি পারতাম তাইলে কতক্ষণ আগেই বাড়ি পৌঁছে যেতাম। আচ্ছা শোন, একটা বুদ্ধি আছে আমার কাছে। সামনে ওই মাঠের ওপারে একটা গ্রাম আছে, সেইটার মধ্য দিয়ে গেলে অন্তত ঘন্টাখানেক সময় বাঁচবো। কোন গ্রামের কথা বলছিস তুই? ওই মাঠের ওপারে? ওইটা তো পরিত্যক্ত গ্রাম। আমি ওই পথে যাবো না। তোরা যদি যাইতে চাস যা, আমি একাই এই পথেই যাবো। আরে সাজিদ, তুই কি সেই পুরনো গল্পটার কথা বলতেছিস? আরে ওইসব শুধু গপ্প, গ্রামের বুড়ারা ফাঁকা সময়ে বানিয়ে বলে। বাস্তবে ওরকম কিছু হয় না। হাসছিস তুই? হাস, কিন্তু আমি তোদের বলছি, গ্রামের অনেক মানুষ বলে ওই গ্রামটা মরা গ্রাম। ওখানে একসময় অনেক মানুষ থাকতো, কিন্তু কোনো এক অভিশাপে সবাই মরে গেছে। এখন ওখানে শুধু মরা আত্মারা ঘুরে বেড়ায়। সাজিদ, তুই এইসব বিশ্বাস করিস? আচ্ছা ঠিক আছে, তোর সাথে তর্ক করব না, কিন্তু এখন আকাশের অবস্থা দেখ। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবো। রাস্তার মাঝখানে ভিজতে চাস নাকি দ্রুত বাড়ি পৌঁছাতে চাস? ঠিক আছে, ঠিক আছে, চল। কিন্তু কোনো সমস্যা হলে আমি কিন্তু আগেই বলে দিলাম, আর সেটার দায় আমার না। তারা সামনের দিকে চলতে শুরু করলো। তিন বন্ধু গ্রামের সীমানায় পা দেওয়ার সাথে সাথে হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি নামল। বজ্রপাতের শব্দে চারদিক কেঁপে উঠল। গ্রামের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো। দেখলি দেখলি, এখন আমরা গ্রামে ঢোকার সাথে সাথেই ঝড় শুরু হয়ে গেল। এটা কি স্বাভাবিক মনে হচ্ছে তোদের কাছে? এই গ্রামটা অভিশপ্ত, আমি আগেই বলেছিলাম। আরে বোকা, বৃষ্টি তো আগে থেকেই আসছিল, মেঘ জমা ছিল, এর সাথে গ্রামের কি সম্পর্ক? চল, পথের পাশে কচু পাতা আছে, মাথায় ধর, ভিজবি না। তিনজনই বড় বড় কচু পাতা তুলে মাথার উপর ধরে হাঁটতে শুরু করে। গ্রামের রাস্তা পুরো ফাঁকা, কোনো বাড়িতে আলো নেই, কোনো শব্দ নেই, শুধু বৃষ্টি আর বজ্রপাতের শব্দ। ভাই, গ্রামটা সত্যি একটু অদ্ভুত লাগছে। এত রাতেও কোনো বাড়িতে কোনো বাতি নেই, কোনো মানুষের সাড়া শব্দ নেই। মনে হচ্ছে পুরো গ্রামটা ঘুমিয়ে আছে। রাত 12টা বাজে ভাই, মানুষ ঘুমাবে না তো কি করবে? তোরা দুইজনই ভয় পেয়ে সব কিছুতে ভূত দেখছিস। চল, গল্প করার হাট, বাড়ি পৌঁছতে হবে তো। তানভীর, আমি তোরে একটা কথা বলি, এই গ্রামের বাতাসটা কেমন যেন অন্যরকম। শ্বাস নিতে গেলে মনে হচ্ছে পুরান মাটির গন্ধ পাচ্ছি। আর দেখ, গাছগুলো কেমন শুকনো, পাতা নেই, ডাল শুকিয়ে গেছে। এই গ্রামে যেন কিছুই জীবিত নেই। মাথার মধ্যে ওগুলো চিন্তা করলে এসবই মনে হবে। ভাই, ভাই, থাম, একটু থাম। ওই গাছের পিছনে কেউ একজন আছে। আমি স্পষ্ট দেখলাম গাছের আড়াল থেকে কেউ মাথা বের করে আমাদের দিকে তাকাচ্ছিল। কি বললি? গাছের পিছনে? রাহুল, তুইও এখন সাজিদের দলে গেলি? দেখ, বৃষ্টিতে চোখে পানি ঢুকেছে, তাই এরকম লাগছে। গাছের পেছনে কেউ নেই। তানভীর, আমি মিথ্যা বলছি না, আমি নিজের চোখে দেখেছি। একটু লম্বা মাথা, ফ্যাকাশে চেহারা, চুলগুলো এলোমেলো, শুধু মাথাটা বের করেছিল। আর যখন আমি তাকালাম তখনই গাছের পেছনে চলে গেল। আমি জানতাম, আমি আগেই বলেছিলাম। চলো আমরা এখনই এই গ্রাম ছেড়ে চলে যাই। দরকার নেই এই শর্টকাটের, ভিজতে ভিজতে যাবো, তবুও এখানে থাকবো না। সাজিদ, শান্ত হ। রাহুল, তুই একটু বেশি কল্পনা করছিস। রাতের বেলা বৃষ্টিতে গাছের ডালপালা নড়লে অনেক সময় মনে হয় কেউ আছে,
এটা চোখের ভুল। চল এগিয়ে যাই। ঠিক আছে, হয়তো চোখের ভুলও হতে পারে, কিন্তু যেটা দেখলাম সেটা আমার মনে এখনো আছে। চল তাড়াতাড়ি এই গ্রামটা পার হয়ে যাই। কিছু দূর হাঁটার পর একটা বড় পুরনো বাড়ি চোখে পড়ে। ভাঙা দরজা, শ্যাওলা ধরা দেওয়াল, উঠানে বড় বড় আগাছা। বৃষ্টি তখন আরো তীব্র হয়েছে। ভাই, এই বৃষ্টিতে আর এক পাও সামনে যাওয়া সম্ভব না। সামনে কিছু দেখাও যাচ্ছে না। ওই বাড়িটা দেখ, চলো ওখানে একটু আশ্রয় নিই। বৃষ্টি একটু কমলেই আবার হাঁটবো। ওই বাড়িতে, এই গ্রামের বাড়িতে আশ্রয় নেব? তানভীর, তুমি কি পাগল হয়ে গেছো? এই গ্রামেই এক